ছিল। আনন্দেরই বদলে দিন দুঃখেতে কাটছিল সদানন্দ রে। সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল, সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল, সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল। দুঃখের মাঝেতে তবু আনন্দেরই সাগর, দুঃখের মাঝেতে তবু আনন্দেরই সাগর। সদানন্দ ছিল ভাইরে, সদানন্দ ছিল ভাইরে, ইয়া বড় ডাঙর ছিল সদানন্দে। সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল, সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল। সিনাখানি ছিল তাহার পাহাড় প্রমাণ, সিনাখানি ছিল তাহার পাহাড় প্রমাণ। সে যে মনের জোরে ভয় ডরে রে, মনের জোরে ভয় ডরে রে, করিত খান খান ছিল সদানন্দে। সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল, সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল। বউ একখান ছিল বটে স্বভাবে সুশীলা, বউ একখান ছিল বটে স্বভাবে সুশীলা। সদানন্দ বেটারে ভুলে, সদানন্দ বেটার ভুলে, হইল কুটিলা ছিল নিরানন্দে। সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল, সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল, সদানন্দ নামেতে অটো ড্রাইভার ছিল। কই গো, খাইতে আয়ো। আইতাছি। আরে কি হইলো? আরে আইতাছি তো বাবা। আমি কারো বাবা না, বউ বাবা। ফিরিতে রং দেখো, বলি কোন মহাকম্মটা করতাছো শুনি। আরে নোটিশটা খুঁজে পাইতাছিলাম না। পাইবা কেমনে? এটা ঘর না পচা একটা ডাস্টবিন? কে রে, গুছাই রাখলি তো পারো। বিনা পয়সা দাসি তো একখান ভালোই জুটাইছো। তুমি জঞ্জাল বানাইবা আর আমি গুছাই রাখো। নাও দুইটা খাইয়া আমারে উদ্ধার কর। ডাইল দিল তাড়াতাড়ি গরম লাগবো। ডাল নাই। নাই? এই ডাইল ছাড়া কি রুটি খাওয়ান যায়? কে রে, গজার দোকান থেকে কুটিরে দিয়ে আনে লইতে পারতা। এই রমা, এই কিতে হইছে তোমার? আরে কামটা চোখে রে। গজার দোকান থেকে কুটিরে ফিরাই দিছে। কইছে কইছে বাকি নাই। শালা গজা, আমি তার আড্ডিটি ভেঙে গেলাম। যাও না যাও, বীরত্ব দেখাও গিয়া। বীরত্ব? কবে যে স্বভাবটা পাল্টাইবা তুমি? গজার কি দোষ কও? প্যাসেঞ্জার যদি দিনের পর দিন অটো ছেড়ে তোমারে ভাড়া না দেয়, তুমি তার অটোতে তুলবা? গজা কয়ে দিছে, আগে টাকা পরে জিনিস। কুটি কই? স্কুল খুলছে, স্কুলে গেছে। খাইয়া গেছে না কিছু তাই? খিচুড়ি থালা লয়ে গেছে। তুমি খাইতে বল। রমা, রমা, তুমি কি চাও তোমার স্বামী বিনা দোষে এইভাবে? আমার আমার দুঃখটা কি জানো? তুমি আমার অগণও চিনলা না, অগণও চিনলা না। গত 3 মাস কেমনে সংসারটা চলছে জানো তুমি? অটো নষ্ট হইল, ঠিক করতে গেল 1 সপ্তাহ। রোজগার বন্ধ করে কোর্টে হাজিরা দিছো 10 বার। উকিলে এখন পর্যন্ত দিছো 3000 টাকা। আমি কিছু কইছি? একবার জিগাইছো কেমনে চলছে সংসার, কুটির পড়ার খরচ, দোকান বাকি? রমা, রমা, আমি আর কিছু করতাম না। ওই রক্ত শোষা উকিলদারে কয়ে দেবো আমি আর কোর্টে আইতাম না, আপনার 1 টাকা পয়সা কিচ্ছু দিতাম না। না, তুমি এটা করবা না। রমা, হ্যাঁ তুমি লড়বা। রমা, হ্যাঁ, বিনা অপরাধে এতদিন নষ্ট করণের পর তুমি ফাইন দিবা? আমি তা হইতে দিতাম না। টাকা যায় যাক, দরকার হইলে আমার হাতের বালাটাও বেচা দিব। রমা, হ্যাঁ,
সবকিছুর থেকে তোমার তোমার আত্মসম্মানটা আমার কাছে অনেক বড়। কয়টা লোক আছে তোমার মতো বিয়ে পাশ করে সব স্বপ্ন বিসর্জন দিয়া অটো লইয়া রাস্তাত নামছো? হেরা বড় লোকের ফুলা হইয়া জন্মাইছে দিককার রাস্তা যা খুশি তা করবো, আর তুমি তা মাইনে নিবা? আমি তা হইতে দিতাম না। খাইতে বউ তো খাইতে বউ। ওই বড় লোকের ফোলা কি যেন নাম, ওই নচ্ছারটার চঞ্চল তরফদার। ওই তরফদার। আরে শালায় বিশালগড় রোডে পড়তেই পেছন থেকে কেমন প্যাপ প্যাপ শুরু করলো। আরে সাইড দিতে সময় তো লাগে, এদিকে রাস্তার কাজ চলতেছে, এই সাইডে একটা গরু, আর বেড়ার গাড়িটা বেড়ার ফেডের মতো বড়, গোড়ার মুখটার মতো লম্বা, আর কালারটা একটা সিনাল বেডিয়েটের মতো দিল পেছন থেকে ধাক্কা মেরে। তোমার মুখের ভাষাটা যা হইছে না, ফেডে ফেডে ভাষা বাই করে আইসে থাকো তো কবিতা বেরিব, খুদার ফেডে গালি শালা। বউ আরেকবার কালাকোট 2 দিনই কেস ছেড়ে দিব। এখন পর্যন্ত 10 বার হাজিরা দিলাম, কেসের ডেট খালি পিচ্ছায় আর পিচ্ছা। সবই ওই তরফদারের চালাকি। আমি জানি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোর্টের মধ্যে বইয়া থাকো, কেস শালা উঠলোই না, আয়া বলুন কি। আরেকবার জুকের মতন হাত বাড়ায়, কয় আমার ফিডা। একবার 500 দিলাম, ওই তো না, আরো টাকা লাগবো, এইটা বলে সবচেয়ে সস্তা কেস শালা। হের গাড়ির তো কিচ্ছু হইলো না, নষ্ট হইলো তোমার অটো। ওই রকম ওই বড় লোকের সামনে হগল বেডে ওই বাইজি নাচে। আবার ছি, কি তা পড়তাম কো সবাই ট্রাফিক ইন্সপেক্টর রে ফাইয়া গুজ্জা দিছে, আর কেস খাইলাম আমি। ছাড়ো তো, এই খাইতে বউ। তোমারটাও লইলাম। আমি পরে খামু, তুমি তাড়াতাড়ি করো, পরে কোর্টে কেস উঠতে যাবো। পরে খাবে মানে দেই গামলা না দেই। আমি কইরা খামু তো কইতাছি পরে। তুমি কইরা খাইবা? হ্যাঁ। রমা, আমি কিছু বুঝি না, ঘরে দানা পানি নাই, আর আমারে তুমি রুটি খাওয়াইতেছো। দেখো রমা, আমি তোমার কথা দিতে আসছি, আজকে একটা হেস্ত নেস্ত হইবই। আমি তোমার কথা দিতে আসছি, বাকিটি তুমি খাইয়া লাও, আমার দেরি হয়ে যাবো গা, আমি আইগা। মাছটা লইছো নি? হ লইছি। হ্যাঁ ওই তো। আচ্ছা, দুঃখ। এই মনেতে পন কইরে সদা কোর্টেতে পৌঁছিল, লেগা বেগা উকিল খানা দরজার কাছে ছিল। এই মনেতে পন কইরে সদা কোর্টেতে পৌঁছিল, লেগা বেগা উকিল খানা দরজার কাছে ছিল। দেখলো সদানন্দের মনের ভিতর আশা উকি দিল, আজ বুঝি দরবার হইতে রেহাই খানা মিলল। বুঝলো সদা আনন্দ। উকিলের ঠোঁটের নিচে মাপা মাপা হাসি, উকিলের ঠোঁটের নিচে মাপা মাপা হাসি, উকিলের ঠোঁটের নিচে মাপা মাপা হাসি। কেস খানা বড় নয়তো পসা একদম বাসি, কেস পসার বাসি। 4 নম্বর আদালতে কেস উঠার কথা, রাজ্যের লোক দাঁড়ায় রয়েছে, জজের মাথা ব্যথা। ভাইরে জজের মাথা ব্যথা। সদানন্দ ডরে ডরে উকিলের জিগায়, সদুতরের বদলেতে খেকা নিজে খায়। সদা খেকা নিজে খায়। চিন্তার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে 326-এ একটা কেস ঠুকে দিন, বাছাধন টের পাবে কত ধানে কত চাল। আচ্ছা উকিল বাবু, সময় কত লাগবে? ম্যাক্সিমাম 3 দিন। উকিল বাবু, আমি সদানন্দ। তাহলে কাল সকালে আমার কাছারি করে চলে আসবে। আচ্ছা স্যার, আসি স্যার। আর হ্যাঁ,
আমার ফিটার কথা বলবেন না, কাল আবার আমরা এক জায়গায় পেমেন্ট করতে হবে। আচ্ছা স্যার, আই স্যার। হ্যাঁ, তোমার কি কোনো সেন্স নেই না? না, স্যার। দেখছো না একজনের সাথে কথা বলছি? স্যার আরে আমি তো তোমার জন্যই সে 11টা থেকে এই কোর্ট চত্বরে দাঁড়িয়ে আছি। স্যার জজ সাহেব কি আজকে হয়তো না? কি করে বলবো? আমি কি গণকা? না, কি স্যার। যে করেন মশাই। স্যার আপনি একটু ফ্যাসকারের থেকে খোঁজ লিয়ে দেন না, এই জজ সাহেব আজকে আইবো কি আইতো না। হ্যাঁ, আমার অটোটার না ভীষণ লোকসান হয়ে যাইতেছে গা স্যার। 11টা বেজে গেছে, আমার আবার 2 নম্বর আদালতে একটা কেস আছে, আমার যেতে হবে। হ্যাঁ, আমার কেসটা। আরে আমি কি পালিয়ে যাচ্ছি না? না 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 তুমি কোর্ট চত্বরেই বা ওই আদালত ঘরটাতে থাকবে, এই ঘরটা ছাড় থাকবে কিন্তু এটা ছাড়বে না, ঠিক আছে? কিন্তু আমারে যদি ডাকে? আরে কথাটা শেষ করতে দেবে তো। যদি ডাকে তাহলে ওই 2 নম্বর আদালতে গিয়ে আমাকে ডেকে আনবে, ঠিক আছে? 2 নম্বর আদালত। 300 টাকার জন্য 3000 টাকা খাওয়াবো না, যত সব। বৈশা সদানন্দের পায়ে হেতে যেন ধরিল রে, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল, আরে মনে মনে সদানন্দ সাহস বইরা নিল, এই জজ সাহেব কখনো আসিবেন জিগাইতে চলিল রে, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল, পাকা কোর্টে তখন অনেকটাই খালি খালি ভাব, ব্যাটারি ডাসারে দেখলে মনে হয় যে কত বড় সাপ রে, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল, বউয়ের কাছে প্রতিকার কথা মনেতে পড়িল, দেখো উইঠা পইরা এই সদানন্দ রিডার্স বেটায় ধরিল রে, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল, আরে উস্কুস উস্কুস সদানন্দ করিতে লাগিল। স্যার কি না মানে জজ সাহেব কোন সময় আইবো? দেখছো না কাজ করছি? সবাই এখান থেকে যাও, এখান থেকে। আরে যাও বলছি তো। দাদা কি জজ সাহেব কোন সময় আইবো? তাইলে তো 11টার সময় আয়া পড়ে। কিন্তু অহন তো একটা বেজে গেছে। কে জানে, মনে হয় শরীর টরীর খারাপ হয়েছে হয়তো। হুমা, শরীর খারাপ হইলে কি আদালতের কাম চলতো না? আরে অন্য কোনো জজ সাহেব কি আইতো না? যখন কোন জজ ওই লম্বা ছুটি নেয় তখনই শুধু অন্য জজ আয়। আজ কি হয়েছে কে জানে। ও কি দাঁড়াও, আমার ফোন আছে। ও মা, জজ সাহেব ফোন করছে। সিগান 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 সিগান। হে স্যার, আমি হরিদাস স্যার। কি স্যার? আপনার সর্দি হয়েছে স্যার, আজকে একদিন না স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, নো প্রবলেম স্যার, ঠিক আছে, ঠিক
সাহেবের শরীরটা ভালো না, আজকে আইতো না। কাল রাত্রে লোডশেডিং আসলো তো, ওই গরমে এই সর্দি লেগে গেছে। ওই এই তুমি কাটা জানো না করে ঢুকে নিচ্ছে, বাইরে কইছি দূর ভালো লাগে না, বাইরে কইছি। বেপরোয়া সদানন্দ কি যে করিল, হায়রে 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 বেপরোয়া সদানন্দ কি যে করিল। কালা গাউন চশমা চোখে চিনবো তারে কোন বালকে, কালা গাউন চশমা চোখে চিনবো তারে কোন বালকে। সেনা উকিল রবিন বাবু কিছুই না জানিল, সেনা উকিল রবিন বাবু কিছুই না জানিল। বেপরোয়া সদানন্দ কি যে করিল, হায়রে বেপরোয়া সদানন্দ কি যে করিল। 4 নম্বরে নতুন রাজ প্রথম দিনের প্রথম কাজ, 4 নম্বরে নতুন কাজ প্রথম দিনের প্রথম কাজ। কানে কানে খবর কোটে ছড়াইয়া পড়িল, কানে কানে খবর কোটে ছড়াইয়া পড়িল। বেপরোয়া সদানন্দ কি যে করিল, হায়রে বেপরোয়া সদানন্দ কি যে করিল। যত উকিল তত লোক কেহ নাহি মানে রোগ, যত উকিল তত লোক কেহ নাহি মানে রোগ, যত উকিল তত লোক কেহ নাহি মানে রোগ, যত উকিল তত লোক কেহ নাহি মানে রোগ। বিচার কাজের সুতার খানিত টান বুঝি পড়িল, এবার বিচার কাজের সুতার খানিত টান বুঝি পড়িল, এবার বিচার কাজের সুতার খানিত টান বুঝি পড়িল, এবার বিচার কাজের সুতার খানিত টান বুঝি পড়িল। বেপরোয়া সদানন্দ কি যে করিল, আরে বেপরোয়া সদানন্দ কি যে করিল। হরে কৃষ্ণ চক্রবর্তী হাজির হো। এর উকিলকে It's me, Your Honor. বাংলায় বলুন, আগে আগে মহামান্য। কেসটা গিয়ারে ফেলুন, মানে তাড়াতাড়ি কেসটা বলুন। ইয়েস ইয়েস অনার, মানে আই মিন মহামান্য, আমার মক্কেল শ্রীযুক্ত হরে কৃষ্ণ চক্রবর্তী একজন সুপ্রতিষ্ঠিত স্বনামধন্য মিতব্যয়ী সমাজ ব্রেক, সংক্ষিপ্ত করে বলুন, ইঞ্জিন স্টার্ট করুন। আসলে আমার মক্কেল শ্রীযুক্ত যুক্তকে বিযুক্ত করে শর্টকাট নিন। এই ঘুর পথের রাস্তা আমার একদম পছন্দ নয়। ইয়েস আগে মহামান্য, আমার মক্কেল শ্রীযুক্ত হরেকৃষ্ণ চক্রবর্তী আজ থেকে 10 বছর আগে বিবাদী মানে ওই বৃদ্ধাকে ওনার বাড়ির একটি ঘর ভাড়া দিয়েছিলেন মিনিমাম দক্ষিণার বিনিময়ে। গত 10 বছরে আমার মক্কেল তাদের উপর কোন রকম জুলুমবাজি করেননি, কিন্তু মহামান্য গত 10 মাস ধরে এই বৃদ্ধা আমার মক্কেলকে 1 পয়সাও ভাড়া দিচ্ছেন না। এমত অবস্থায় ভারতীয় দণ্ডবিধির ভাড়াটে উচ্ছেদ আইন অনুযায়ী আমার মক্কেল এই বৃদ্ধাকে ঘর থেকে তুলে দেওয়ার জন্য আদেশনামা চাইছেন হুজুর। ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনি এবার চুপ করুন, বসুন। তো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নয় মহামান্য, আমার নাম শ্রী হরে কৃষ্ণ, শ্রী হরে কৃষ্ণ চক্রবর্তী। হুজুরের কৃপায় আগরতলার হকগলে আমার এক ডাকে সিনে যে কোনো বর্ষে এক প্রতিযোগিতা কন, রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী কন, নদীর এই পারে 10টার মধ্যে অন্তত 5টাতে আমার সভাপতি হিসাবে পাইবেন। কেসে থাকুন, কেসে থাকুন।
আপনার বাড়ির সিট ক্যাপাসিটি মানে সব শুধু ঘর কয়টা? ঘর আমার 10 খান, উপরে 5 আর নিচে 5। পরিবারের লোক সংখ্যা? হুজুর আমি একাই অকৃতদার, ওই সভা সমিতি করতে করতে ঘর করা আমার আর হয় নাই। এই যে বললেন 10টা ঘর, আমি ওই ঘরের কথা কই নাই হুজুর, মানে মানে পরিবার পরিবার। ও, তা আপনার বয়স কত? অহন আর হইতো না কি ঘর, মানে পরিবার পরিবার। সেজন্য নয়, আপনার বয়স কত? 70 বছর। 70 বছরের একজন বৃদ্ধের 10টা ঘরের কি প্রয়োজন বলুন তো? তার উপরে আপনি আবার চিরকুমার। হুজুর এটা কোন দেশের আইন হইল? এরা যায় ভাড়া দেয় না? ভাড়া দেয় না? না। ডাকো, বৃদ্ধাকে ডাকো। শ্রীমতী তুলসী রানী দাস হাজির হও। এখান থেকেই বলুন। বাবা, ওলা আমার একখানি আসিল, বড় ইয়া উঠতে আসিল, গায়ে গতরে খাইটা রোজগার করত, এই বাবুর কত কামও কইরা দিত, আমিও দেই। এরপরও তাইনের ভাড়া দিতাম প্রতি মাসে 3 তারিখ। কিন্তু কত ফাল্গুনে ওই সিনেমা হলের উল্টা সাইডের এক কাঠের দোকানও কাম করতো গিয়া কারেন্টের তারও লাগা আমার জলছায়া মরছে হুজুর, ওনারা আমার জলছায়া মরছে। আমার নাই। অনেক করোনা লেগা আমার এত কোনো কাম নাই, আমি কাম করতে পারছি না, করতে জানি আদিমু ফোন গায়ে কতটা যতুর আছে, ওই তাইনের লেগা কাম করি, নিজের কোনা কইরা থাই, তবু আমারে খেদাই তো স্যার। আমি কই যাবো, আমি কইতে যাবো, আমি কই? বুঝেছি বুঝেছি বুঝেছি। তো হরিকৃষ্ণ বাবু, হুজুর হুকুম না মানা তাহলে আজকে পামু না, অবজেকশন মাই লর্ড। ইয়ার হরনের মতো বাজবেন না, গলা নামান। কিন্তু কিন্তু মহামান্য, ভারতীয় ভাড়াটে উচ্ছেদ আইন অনুযায়ী আমার মক্কেল নোটিশ দেওয়ার 3 মাসের মধ্যে তো ভাড়াটে উঠে যেতে বাধ্য। আর আর বিবাদী পক্ষ যে ভাড়া দিচ্ছেন তার কোনো রসিদও তো তাদের কাছে নাই। এই অবস্থায় আমার আমার মক্কেল তো উচ্ছেদের আদেশনামা পেতেই পারে। আর মানবিকতা, মানবিকতা কি বলে? একজন মানুষ হিসেবে আপনার বিবেক কি বলে? একটা বৃদ্ধা যার জোয়ান ছেলে মারা গেছে, আর ইনি হরিকৃষ্ণ বাবু ওনার 10টা কামরা থেকে 1টি কামরা দিতে পারে না? বসুন আপনি। তো হরিকৃষ্ণ বাবু, হুজুর আপনার বাড়িতে কজন চাকর আছে? হুজুর একজনও নাই। আচ্ছা, আপনার কি নিজেকে একা বলে মনে হয় না? এত বড় বাড়ি আপনার, জনমানব শূন্য। অবজেকশন মাই লর্ড। আসলে আসলে আমার কেসের সঙ্গে আপনার এই প্রশ্ন কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। ব্রেক, হ্যাঁ? ব্রেক লাগান, নইলে নইলে অ্যাক্সিডেন্ট হবে আর আপনি ফাঁসবেন। তো হরিকৃষ্ণ বাবু, হুজুর আপনার কি ইচ্ছে করে না কেউ আপনার জন্য স্নানের জল রেখে দিক, কেউ আপনার জন্য খাবার তৈরি করে দিক, কেউ কেউ আপনার জন্য রান্না করে দিক? আর আর রাতে আপনি যখন ক্লান্ত অবসন্ন বিছানায় শুয়ে পড়বেন, তখন কেউ আস্তে আস্তে আপনার পা দুটো টিপে দিক। বলুন বলুন, ইচ্ছে করে না? হুজুর মনে তো চায়, হ্যাঁ, কিন্তু ওই যে কইলাম বিয়া তো করি নাই। সেটা আমি জানি, আমি শুধু বলছি কেউ যদি এই সব সেবার পরিবর্তে আপনার 10টি কামরা থেকে কেবলমাত্র 1টি কামরা, শুধুমাত্র 1টি কামরা আর দুবেলা দুমুঠো ভাত, এই তো, তবে কি আপনি তার আর্জি খারিজ করবেন?
কিন্তু এরম মানুষ কি আজকাল দুনিয়াতে আছে? হ্যাঁ, এর লিগে তো চাকর রাখছি না, আর বিয়া অনার করতে হইব। সেটা নয়, আমি বলছি তুলসী দেবীর কথা। সন্তান হারা একটা বৃদ্ধা, যার সেবা আপনি দিনের পর দিন পেয়ে আসছেন। আমি বলছি হিনার কথা। কিন্তু চুপ, কোনো কিন্তু নয়। টাইপিস্ট, তাই লেখো, লেখো তুলসী দেবী হরিকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে অনেকদিন ধরে থেকে আসছেন এবং ওনার সেবা যত্ন করে আসছেন, তাই ওনার হক আছে এই বাড়ির একটি কামরাতে থাকা। এই আদালত নির্দেশ দিচ্ছে হরিকৃষ্ণ বাবু ওনার 10টি কামরা থেকে একটি অতি উত্তম কামরা তুলসী দেবীকে দিতে বাধ্য থাকিবে। তুলসী দেবী, আপনি খুশি তো? সুখ দুঃখের পালা অনেক আগে গুছায় গেছে, এখন শুধু মাথা গুজনের একটা ঠাই লাগে। সুখে থাকো ভাব, সুখে থাকো, পোলা মায়া লইয়া সুখে থাকো। হরিকৃষ্ণ বাবু, আপনি আপনি একদম চিন্তা করবেন না। এই রায়ের বিরুদ্ধে আমরা আমরা উচ্চ আদালতে যাব। 10 দিনে আমি কেস হাসিল করব। আপনার মুরাদ কদ্দুর আমি দেখছি, আপনি যান। আমি জজ সাহেবের ফেসলা আমি মাথা ফেরতে লইছি। হ্যাঁ, হয়েছে, চলো চলো যাই। চলেন, সকালবেলা তো না খাই বইটা দিচ্ছেন, ডাল ভাত ফুটাইছিলাম, খাইবেন। চলো। এক সিঙ্গেল শেষ, মানে মানে নেক্সট কেস। স্যার, এই নেক্সট কেসের আসামি একজন সমিল মালিক শ্রী পরেশচন্দ্র সাহা। ডাকো তাকে। শ্রী পরেশচন্দ্র সাহা হাজির হো। এর বিরুদ্ধে অভিযোগ। আজ্ঞে মহামান্য, মহামান্য, আমার মক্কেল শ্রী মরণচন্দ্র দাস বিবাদীর সমিলে গত 5 বছর ধরে কাঠ চেরাইয়ে কাজ করে আসছিল। গত ডিসেম্বরের 24 তারিখ বৃহস্পতিবার টাইম শেষ হয়ে যাওয়ার পরেও, পয়েন্ট টু বি নোটেড মিলর, টাইম শেষ হয়ে যাওয়ার পরেও পরেশচন্দ্র সাহা আমার মক্কেল মরণচন্দ্র দাসকে আরো 50 ফুট কাঠ চেরাই করতে পারে। অর্ডার ছিল হুজুর, উদয়পুরে কাটলো, সন্ধ্যাবেলায় নামলো, রাত্রে ডেলিভারি চাই। তা ড্রাইভারকে কত দিলেন? 5,000? হা দেখি বিচারো, মনও পড়তে পারে। হুজুর মাই বাপ একেবারে নির্ভুল, কেমনে কইলেন? তাহলে ওগুলো চোরাই কাঠ। কি হুজুর, আমি একজন সম্মানিত, কি হইল উকিল বাবু কোন? বলছি মিলন, অ্যাকচুয়ালি সেদিন ওই ড্রাইভারের ফ্যামিলির কিছু সমস্যা ছিল, তাই আমার মক্কেল পরেশ বাবু এই ড্রাইভারকে সাহায্য করার জন্য এক্সট্রা 2,000 টাকা বকশিস হিসেবে দিয়েছিলেন। আর তাছাড়া মিলন, এই ব্যাপারটা তো এই কেসের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তাই কেসটা যে বিষয়ে সে বিষয়ে থাকার জন্য আমি রিকোয়েস্ট করছি আপনাকে। ঠিক আছে, আপনি বসুন। মরণ দাসের উকিল সাহেবা, কেসটা বলুন। আজ্ঞে মহামান্য, মহামান্য, সেদিন সন্ধ্যায় পরেশচন্দ্র সাহার মিলে কাজ করতে গিয়ে আমার মক্কেল শ্রী মরণচন্দ্র দাস তার ডান হাতটি হারায়। এই যে তার মেডিকেল রিপোর্ট। এমত অবস্থায় শ্রী পরেশচন্দ্র সাহা আমার মক্কেলকে কাজ থেকে ছাঁটাই তো করেনি, উপরন্তু কোন রকম ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করে। ঠিক আছে, বুঝেছি, বসুন। তো পরেশবাবু, আপনি স্বীকার করছেন যে আপনার মিলের শ্রমিক মরণ দাসের হাত আপনার মিলের মেশিনে কাটা গেছে? আগে আর স্বীকার করা সত্ত্বেও আপনি তাকে কোনরূপ ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছেন? আগে হ, কেন? কারণ মরণের হাত কাটছে তার গাফিলতির লেগা। আমার মিলের মেশিন তো খারাপ না। আপনার মিল হলো কেমন করে? হুজুর, প্রপার্টি আমার নামে, আমি মিলের মালিক।
আপনি মিলের মালিক হলেন কেমন করে? এটা আবার কি রকম প্রশ্ন? জবাব দিন, নো স্টপেজ। আমি এটার টাকা লাগাইছি এখন অব্দি 70 লাখ টাকা। আর কামিয়েছেন কত সত্যি করে বলবেন, নইলে কিন্তু আমি তদন্ত করাবো। আগে 3,40 লাখ। যদি আপনার মিলে একজন শ্রমিক কাজ না করত, তবে আপনার কত টাকা মুনাফা হতো? কি যে বলে, মিলে লেবার কাজ না করলে মুনাফাই ভোগ থেকে। তাহলে আপনি হলফ করছেন আপনার মিলে 1 টাকাও রোজগার হতো না যতক্ষণ না তাতে কোনো মানুষের হাত লাগতো। আর আমি পুঁজি না লাগাইলে? বাউলি না, বাউলি? মানে এদিক ওদিক না। আমি যা বলছি তার উত্তর দিন। মিলে মানুষের হাত না লাগলে উৎপাদন হতো কি হতো না? হইতো না। যে হাত মুনাফা দেয় তাকে কেন আপনি হকদার ভাবছেন না? সেই হাত তার নিজের দোষের জন্যই হোক কিংবা আপনার মিলের মেশিন খারাপ সেজন্যই হোক, ওই শ্রমিককে মানে মরণ দাসকে আপনার আজীবন পেনশন দিয়ে যেতে হবে। কি হইল উকিল বাবু? অবজেকশন মিলর্ড, আমার মক্কেল শ্রী পরেশচন্দ্র সাহা এই শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। গত বছরও তিনি 20 লাখ টাকা, 20 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন। এই হলো তার রসিদ। ওগুলো আপনার কাছেই রাখুন। আর আপনি যে কথাটা বলছেন মিলর্ড, ফ্যাক্টরি অ্যাক্টের নতুন সংশোধনী অনুযায়ী 25 জনের কম কোনো ফ্যাক্টরিতে বা কারখানাতে যদি শ্রমিক ছাঁটাই হয়, সেক্ষেত্রে মালিকের কোনো দায়ভারই নেই। আর এই যে বিষয়টা আপনি বলছেন সেটা সম্পূর্ণ আনকনস্টিটিউশনাল। আমরা উচ্চ আদালতে যাব। আপনি একজন স্বনামধন্য এই করদাতার বিরুদ্ধে এরকম রায় দিচ্ছেন, এটা হতে পারে না মিলর্ড। প্রশংসাই যদি করতে হয় তবে কোনো সৎ মানুষের করবেন, বুঝলেন? বসুন। টাইপিস্ট, রায় লেখো। লেখো, পরেশচন্দ্র সাহা মিলে 70 লাখ টাকা লাগিয়ে 3,40,00,000 টাকা ওসুল করেছেন। লেহাজ, সুদ আসল সবটাই সে তুলে নিয়েছে। আজ থেকে মিল আর তার রইল না। এখন থেকে মিলের মালিক তারাই যারা এই মিলে এতদিন যাবৎ মেহনত লাগিয়ে আসছে এবং লাগাবে। পরেশচন্দ্র শুধু টাকা দিয়ে মুনাফার দাবিদার হতে চায়। এই আদালত রায় দিচ্ছে মিলের মুনাফা থেকে মরণ দাস আজীবন পেনশন ভোগ করবে। আর পরেশবাবুর 2 হাত কেটে নেওয়া হবে। এটা কোনায় আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক। Yes, হবে না, আরে না, এই রায় হবে না, এই রায় হবে না, চলেন এই রায় হবে না। সরকার হাই কোর্টে যাব। ডাবল নেক্সট কেস। স্যার, এটা ডিভোর্সের কেস। স্যার, বাদী এই শহরের নামী অভিনেত্রী MS লিলি সেন। ডাকো তাকে। MS লিলি সেন, হাজির হো। আপনার নাম? MS লিলি সেন। এমসি উইথ গিয়ার জানি। এমসি উইথ গিয়ার? হ্যাঁ, না মানে ওই ড্রাইভিং লাইসেন্সে লেখা থাকে, কিন্তু এমএসটা কি? পুরুষরা নামের আগে মিস্টার লেখে, তাতে কি বোঝা যায় ওরা বিবাহিত না অবিবাহিত? তবে মেয়েদের বেলায় মিস বা মিসেস কেন? তাই MS। বোঝার উপায় নেই, পুরুষ মহিলা সমান। বাহ বাহ বাহ, দারুণ যুক্তি, দারুণ। কিন্তু আপনি হঠাৎ ইঞ্জিন ডাউন মানে তালাক দিতে চাইছেন কেন? আপনার স্বামী কি রোজগার পাতি করে না নাকি? নাকি কেস লড়তে লড়তে সব টাকা উকিলকে খাইয়ে ফতুর বনেছে? আপনি নিশ্চয়ই কিছুদিন আগে আপনার হাতের বালাটাও বন্ধক রেখেছিলেন। হাতের বালা? হ্যাঁ। ডিসগাস্টিং। Oh, no. ওসব হলো বেড়ি। যুদ্ধ জয় করে মেয়েদের ধরে আনা হতো, তারই স্মৃতিচিহ্ন। আমি ওসব পড়ি না। হ্যাঁ, তাহলে আপনার স্বামী বোধহয় ছাঁটাই হয়েছে। আগে না, ও চাকরি করে কেন্দ্রীয় সরকারের অধীনে। দাম বাড়লেই ডিএ পায়, এখন আবার পে কমিশনও পাচ্ছে। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, ইটস আ বিগ ফ্যাট স্যালারি।
সবই তো ঠিক আছে আপনার, তা হঠাৎ করে ডিভোর্স কেন? ওর মুখ থেকে না গন্ধ আসে। কি আছে? গন্ধ! প্রথমে বুঝিনি, ততটা কাছে ঘেসিনি তো। বড় জোর রেস্তোরাঁর টেবিলের এদিক আর ওদিক, মাঝখানে ফুল সাজানো আর দামি পারফিউমের গন্ধে ঘর একেবারে থই থই। বিয়ের পর বুঝলাম। এই কি হে, মালটাল টানছো নাকি আজকাল? না ওর না, সেটা হলে তো ভালোই ছিল, সঙ্গে আমিও কিছুটা। রসুনের গন্ধ। রসুনের? হ্যাঁ, ছোটবেলা থেকে ওর মা ওকে অভ্যেস করিয়েছে, প্রতিদিন রাতে শোবার আগে ওর রসুনের কোয়া চাই চাই। আপনি ওনাকে টুথব্রাশ ব্যবহার করতে বলেন না কেন? ওই জিভ পরিষ্কারের যন্ত্রটা সমেত। আমি তো ওকে বলি স্যার, বাট ও শোনে কোথায়? আরে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি ব্রাশে পেস্ট লাগিয়ে দেবেন, দেখবেন বেটা দাঁত ব্রাশ না করে আর কোথাও যেতেই পারবে না। রমা তো আমারে পাউডার দেয়। রমা? না, মানে ওই ব্রাশে পেস্ট লাগিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু স্যার ও অনেক রাত অবধি কম্পিউটারে ইন্টারনেটে কি কি যেন করে, আর তারপর এই জুতো পায়ে আমার বিছানায় এসে ওঠে। আপনিও জুতো পরে শোবেন, হাই হিল, লাগলে যেন টের পায়, দেখবেন দুদিনই আদত ঘুচে গেছে। হ্যাঁ, কিন্তু মহামান্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে যদি কোনো স্বামী এবং স্ত্রী নো এন্ট্রি। আরে স্বামী স্ত্রীর মামলার মধ্যে আপনি বলার কে? বোঝেন না নাকি? বুঝুন। তাই দেখুন, যদি কোনো স্বামী জুতো পরে বিছানায় শোয়, তবে তার স্ত্রীরও হাই হিল পরে বিছানায় শোয়ার পূর্ণ মাত্রায় হক আছে। কেস ডিসমিস। ওকে এমএস লিলি? হ্যাঁ, তবে রসুন ছাড়তে হবে। নইলে আপনি পেঁয়াজ খাবেন। এই বলেছিলাম না কোর্টে টেনে নিয়ে যাব। মানুষ মরতাছে কত রকম যন্ত্রণা লইয়া, আর এই উচ্চ মধ্যবিত্তরা যত রকমের ডংবাজি। শুধু সময় নষ্ট, বুঝলা? কিন্তু ঘটনাটা কিন্তু মজারই ছিল। মানে নেক্সট কেস চালিয়ে যাও। স্যার, এটা জামানতের কেস। জামানত? কে জামানত চায়? সুমন পাল হাজির হোক। কি ব্যাপার, স্ট্যান্ডের আগে নামতে চাইছেন যে? স্ট্যান্ডের আগে? মানে জামানত চাইছেন কেন? স্যার আমরা ফাঁসাইছে স্যার। এর বিরুদ্ধে অভিযোগ? মহামান্য, এই যে সুমন পাল, এর চেহারা শিক্ষাগত যোগ্যতার কথা শুনলে আপনি বিশ্বাসই করবেন না কত বড় একটা কত বড় একটা ক্রিমিনাল। ক্রাইমটা কি তাড়াতাড়ি বলুন। বলছি। এই সারাদিন শুধু বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, অচিনপুরের 55 তলায় এর বাস, সারাদিন শুধু ঘোরাঘুরি। সুমন, তুমি কি পাস? আমি এমএ পাস স্যার। এমএ পাস? পিজিটি চাকরি জোটেনি? স্যার আমার তো বিএড নাই। ও হ্যাঁ, জোয়ান বয়সের শিক্ষিত ছেলে ঘোরাঘুরি করবে না তো কি ধ্যানে বসে যোগী হবে? বলুন কি অভিযোগ, তাড়াতাড়ি বলুন। বলছি মিলর্ড, অ্যাকচুয়ালি এই সুমন পাল পাচার কাজে যুক্ত। ইয়েস মিলর্ড, গত 19 জানুয়ারি 2021 তার বাড়িতে রেড করে 4 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। ওই 55 তলা থানার ওসি মানে বড়বাবু রেড করেছিলেন, তিনি আই উইটনেস স্যার। সুমন, তুমি জানো ডাইল মানে ফেন্সিডিল কি খারাপ জিনিস? আজকালকার ছেলে ছোকরারা এইসব খেয়ে উচ্ছন্নে যাচ্ছে। জানি স্যার, কিন্তু এই ক্ষেত্রে বড় বাবা মারা ফাঁসাইছে। হ্যাঁ, মানে জট লাগলো যে তোমাকে ফাঁসানো হলো কেন? স্যার আমরা যুবকেরা এই নেশামুক্ত সমাজ তৈরি করানোর লেগে কাজ শুরু করছি। এই তখন থেকে ওই বড় বাবুর নজর আমার উপরে পড়ছে, কারণ তাইনের যে কমিশন বাণিজ্য। ও এই বড় বাবুকে ডাকো। বড়বাবু হাজির হোক। আপনার নাম? অবনী শর্মা, কনস্টেবল দিয়ে শুরু, আজ থানার বড় বাবু স্যার। আসামি যা বলছে তা কি সত্যি? সম্পূর্ণ মিথ্যা স্যার।
উদ্দেশ্য প্রণোদিত নিজেরা বাঁচানোর চেষ্টা আর কি স্যার। চালের বস্তা কটা পেয়েছেন? স্যার 4টা চাল ছিল ছিল মানে ঠাসা। আর ফ্যান্সির বোতল? 4টা আসলো স্যার চালের বস্তার ভিতরে। ফ্যান্সি এখন কত করে? বডি রেট যাই থাকুক স্যার, বাংলা একবার নামাইতে পারলে পার বোতল 300। আর চালের কেজি? স্যার আমি চাল ব্যাপারি না। ভাত খান তো? না স্যার, সুগারের লিগা বাদ ছাড়ছি। বাড়ির চাল বাগা আছে আর থানার আবদালি বাজার করে, আমি রাত্রে রুটি খাই আটা। আমি জানি স্যার। স্যার এই পেল 13 টাকা কইলা, আর বিপিএল এর অন্তত 2 টাকা, আর অন্নপূর্ণা স্যার ফ্রি স্যার। আচ্ছা, তা বড়বাবু বস্তাগুলো যে সিজ করেছিলেন চালগুলো কি রেশনের ছিল? না স্যার, হরিয়ানা মার্কা মারা। হরিয়ানার মার্কা? ওই হরিয়ানার চালটা তাহলে কত করে? আগেই তো গেলাম স্যার, আমি চাল ব্যাপারি না। অবজেকশন মিলর্ড। ঝুলন্ত প্যাসেঞ্জার আমি নেই না। ঝুলন্ত প্যাসেঞ্জার মানে গাড়ি চলছে আমার আর এনার মাঝখান দিয়ে আপনি গুবরে পোকার মতন ঢুকে গেলে হবে? আপনি কি অটো ড্রাইভার? অটো ড্রাইভার? তারপরে বাবু বলুন কি বলার। হুজুর আমার জানা নাই চাল সম্বন্ধে কিচ্ছু। স্যার এই চালটা 40 টাকা করে হইব। এক বস্তায় 25 কেজি মানে 1000 টাকা। 4 বস্তায় 100 কেজি মানে 4000 টাকা। 4000 টাকার চালের বস্তার মধ্যে 1200 টাকার ফ্যান্সি। আমাকে পাগল পেয়েছেন? স্যার আমরা যখন প্রথমে ফেন্সির গাড়ি আটকাই, এর 2 দিন পরেই বড় বাবা আমারে থানার ডাকছে। তাই না তখন ওই দাঁত খুঁচাইতে আসলো, আমারে কইলো যে কম্প্রোমাইজ করে নিতাম। আমি কইলাম দেখেন আমরা যুবকেরা নেশামুক্ত সমাজ তৈরি করতাম নামছি। তখন ওই বড় বাবু ছোট বাবুরে কয় বেটারে মনে হয় হ্যাঁ হোমিওপ্যাথিক ডোজ দিও লাগবো, তারপরে আইবো আর যাইবো। এরপরে এই কেস স্যার। বড় বাবু হুজুর আমি হোমিওপ্যাথির ব্যবসাও করেন নাকি? জানেন না চাকরি করে আরেকটা ব্যবসা করা বারণ আছে? স্যার আমি কথাটা ওই দিন ওই অর্থে কই নাই। তাহলে বলেছেন? স্যার আমি কইতে চাই নাই, আমার মুখ ফস কয়া। টাইপিস্ট রায় লেখো। এক্সকিউজ মি মিলর্ড, আইন চলে পেপারে। এ হচ্ছে সিজার লিস্ট, আর থানার বড়বাবু তো আইটনেস। এই পেপারে এই আইনটা চলবে। দেশের মহান আইনি ট্রেডিশন অনুযায়ী যাতে আদালতের কাজ হয় সেটা আমি রিকোয়েস্ট করছি আপনাকে। কেন বারে বারে ট্রাফিক জ্যাম করেন? গাড়ি এখন ছুটবে। টাইপিস্ট রায় লেখো। সুমন বেকসুর খালাস। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা ও সাজানো। সুমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার জন্য বড়বাবুর পুলিশি তদন্ত হবে। বুঝেছি। আপনারা সবাই থামুন। কিসে? কি করে রবীন্দ্রবাবু করছেন কি? আরে আপনি উকিল হয়ে জানেন না উনি একজন জাজ, জাজের গায়ে হাত দেওয়া অপরাধ। বেশ করেছি, আমি আরো করবো। ধরো আমি ওর চশমা খুলবো, আমি ওর কোট খুলবো। রবীন্দ্রবাবু আপনি ভুলে যাচ্ছেন উনি একজন জাজ। জাজ না কচু, ও আমার মুখে সদানন্দ। অটো ড্রাইভার, অটো। ও জাজের চেয়ারে কেন? তোমার নাম? সদানন্দ রায়। বয়স? 40 বছর। কি কাজ করো? অটো চালাই। তোমার বিরুদ্ধে অভিযোগ 4 নম্বর কোর্টে অনারেবল আদালতের গড় হাজিরার সুযোগে তুমি বিচারকের আসনে বসে আদালতকে অবমাননা করেছো, সত্যি? হুজুর আমি। চুপ! অভিযোগ সত্য না মিথ্যা বলো। হুজুর সত্যি, কিন্তু তবে কি? কিন্তু এটা ছাড়া আমার কোনো পথ ছিল না হুজুর। মানে? হুজুর জিন্দিগির রফতার বুলেটের মতো তেজ গতিতে চলতেছে, আর আইন এখনো সেই স্যাকরা গাড়ির গতি লইয়া চলতেছে। হুজুর এই আদালতটারে অবমাননা করা আমার উদ্দেশ্য আছিল না।
আমি শুধু আইনের গতির অ্যাক্সেলারেটরের উপরে একটু চাপ দিছিলাম। চুপ! আর কথা বলেছ কি আরো ফাঁসবে। আদালত অবমাননার দায়ে সদানন্দ রায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড, আর 4 নম্বর কোর্টের আড্ডালিকে জখম করার জন্য আরো 1 মাস। নিয়ে যাও কে। কি হইল সদানন্দ কি ডুবিল, তার যে জেলের ভেতর 7 মাসেতে মনের সাহস ভেঙে গেল। কি হইল সদানন্দ কি ডুবিল, কি হইল সদানন্দ কি ডুবিল। একদিন এক সকাল বেলা গরাদের তালা খুলিল, একদিন এক সকাল বেলা গরাদের তালা খুলিল। দেখো সদানন্দ পায়ে পায়ে নিজের ঘরে ফিরে আসিল। সদানন্দ পায়ে পায়ে নিজের ঘরে ফিরে আসিল। কি হইল সদানন্দ কি ডুবিল। খালি ঘরে সদা একা, কন্যা যায় আর না পায় দেখা। খালি ঘরে সদা একা, কন্যা যায় আর না পায় দেখা। এবার হয়নি মন্দ সদানন্দ ভাঙা অটো বেচে দিল। হয়নি মন্দ সদানন্দ ভাঙা অটো বেচে দিল। কি হইল সদানন্দ কি ডুবিল। কি হইল সদানন্দ কি ডুবিল। কি হইল সদানন্দ কি